এখানে ঝাপসা লাগবে, তোমরা তোমাদের টেস্ট পেপার দেখো, এখানে যদি কোনো ক্যালকুলেশন করি ক্যালকুলেশনটা বোর্ডে দেখো, ঠিক আছে? আরে তো কানেক্ট হচ্ছে না, নো প্রবলেম। অনেক স্লো, এত দেরি করে করলে হবে কি করে? ওকে চলো, প্রথমে হচ্ছে পেজ বললাম কত, 909, তাই তো? দেখো, একের এক, পার্টনারশিপ ইজ আ বিজনেস ওয়ার নাম্বার অফ প্রোপাইটার্স ইজ, বলছে অনলি ওয়ান, অলওয়েজ টু, টু অর মোর দ্যান টু, তাহলে হচ্ছে সি, অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, if amount of reserve of a partnership firm is rupees 18,000 and the profit sharing ratio is কত দিয়েছে, 3:2:1, বলছে দেন দ্য শেয়ার অফ রিজার্ভ অফ বি অ্যান্ড সি। এ দেখো না, এখানে অনেক ঘোটালা করে, এত কিছু না, বি আর সি এখান থেকে দেখে না, বি আর সি কত, বি 2, সি কত 1, বলছে ইকুয়াল টু এ, টোয়াইস অফ এ, হাফ অফ এ। ওই অনেকে কি করে 18,000কে আবার ভাগ করে 3:2:1, কোনো দরকার নেই, রেশিও থেকে বের করাও না। তাহলে বি আর সি মিলিয়ে কত, এর কি হচ্ছে, সমান হচ্ছে তো, ইকুয়াল টু এ, ক্যালকুলেশন করার দরকারই নেই। নেক্সট, ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। ডেবিট হলে অ্যাসেট সাইডে থাকে, ক্রেডিট হলে লাইবিলিটি সাইডে থাকে। কোথায় আছে, ডি, অপশন ডি। As per section 37 of Indian Partnership Act, interest on amount due to deceased partners should be paid minimum, দেখো তো 6% কোথায় আছে, বি। 5 নম্বর, if the net profit of the partnership firm is 42,000 and a partner is entitled to receive 5% on the net profit after charging such commission, after charging such commission দিচ্ছে, তাহলে 42,000 ইন্টু 5/105 হবে, কত হচ্ছে, 2,000। তোমাদের কি পেজটা অলরেডি সলভ করা আছে? এত আগে আগে অ্যান্সার চলে আসছে। ওকে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ চার্জেবল টু আ ফার্ম টু দ্য এক্সটেন্ট অফ অ্যাভেলেবেল। আচ্ছা, সবসময় মনে রাখবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয় আউট অফ প্রফিট। যদি ধরো কথা আমার বিজনেসের প্রফিট হচ্ছে, ধরো দুটো পার্টনারের ক্যাপিটাল আছে 2 লাখ টাকা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 6%, তাহলে 2 লাখ টাকার 6% ইন্টারেস্ট কত হয়, 12,000 টাকা। ধরো ব্যবসায় নেট প্রফিট হচ্ছে 20,000, পুরো 12,000 ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে পারছো, কিন্তু ভাবো ব্যবসায় নেট প্রফিট হচ্ছে মাত্র 10,000, সেই ক্ষেত্রে 12,000 টাকা তুমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে পারো না, ম্যাক্সিমাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে পারো কত, 10,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয় আউট অফ প্রফিট, কিন্তু পার্টনারশিপ ডিডে যদি লেখা থাকে প্রফিট হোক চাই লাভ হোক, প্রফিট কম হোক চাই বেশি হোক, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পুরো দেওয়া হবে, সেই ক্ষেত্রে তুমি পুরো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে পারো, না হলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল শুধুমাত্র প্রফিটের অংশ থেকেই দেওয়া হয়, ঠিক আছে? চলো, তাহলে বলছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ চার্জেবল টু আ ফার্ম টু দ্য এক্সটেন্ট অফ অ্যাভেলেবল প্রফিট, সি। The liability of a partner is unlimited, কোথায় দেখো, বি। অ্যাকচুয়ালি যদি বলতো লিমিটেড ইন সাম কেসেস, তাহলে এখন কিছু হলো কয়, এখন লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যেহেতু চলে এসছে, অ্যাকচুয়ালি আনলিমিটেড, বাট কয়েকজনকে একটু লিমিট করা যায়, তো এই অপশন নেই। চলো, এল, এম অ্যান্ড এন্ড are partners sharing profit in the ratio of 4:3:2. L retired and his share is taken by M and N equally. What will be the gaining ratio? Okay, gaining ratio বের করতে দিয়েছে। ওল্ড রেশিও কি ছিল, L, M আর N এর মধ্যে ছিল 4:3:2, তাহলে চলে যাচ্ছে কে, L চলে যাচ্ছে। তাহলে এল যদি চলে যায়, এল এর শেয়ার ছিল কত, 4/9, তাই তো? এবার বলছে কি
এলস শেয়ার, এবার দেখো বলছে হিজ শেয়ার ইজ টেকেন বাই এম অ্যান্ড এন ইকুয়ালি, এই যে 4-এর 9 অংশ ছিল এটা ওরা ইকুয়ালি নিয়ে নিচ্ছে, তাহলে হাফ করলে কত হচ্ছে 2-এর 9 2-এর 9 করে ওরা নিয়ে নিচ্ছে। তাহলে এম এর শেয়ার কত হবে, এম এর আগে ছিল 3/9 ছিল, আর এন এর আগে ছিল কত 2/9। এবার এখন কি হচ্ছে ওই যে 4-এর 9টাকে এরা ইকুয়ালি ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে, তাহলে এদের রেশিও কি হবে, এর সঙ্গে প্লাস হবে কত 2-এর 9 প্লাস হবে কত 2-এর 9, তাহলে এখানে থাকবে কত 5/9, এখানে দেখছে 4/9, তাহলে রেশিও হবে কত 5:4। 5:4 কোথায় আছে অপশন দেখো, ও এটা তো 5:4 তো নিউ রেশিও, সরি এখন তো গেইনিং রেশিও বের করবে, তাহলে গেইন কি হবে নিউ মাইনাস ওল্ড, তাহলে 5-এর 9 হচ্ছে নিউ আর 4-এর 9 হচ্ছে নিউ, এখান থেকে ওল্ড মাইনাস করো, ওল্ড ছিল কত নিউ রেশিও, এখান থেকে ওল্ড মাইনাস করবো 3-এর 9 আর 2-এর 9, তাহলে পড়ে থাকছে 2-এর 9 আর 2-এর 9 আছে, তাহলে সি। লিখে নাও, তোমাদের কনফিউশন তৈরি করলে রেশিও ক্যালকুলেশনটা তৈরি করতে পারে। আচ্ছা আমি তো এখানে পুরো শর্টকাট দিয়েছি, কিছুই লিখিনি, তাহলে এখানে লিখে নেবে কি নিউ রেশিও আছে হচ্ছে গেইনিং, অন্তত এইটুকু তো লিখতে হবে, আরে তুমি পরীক্ষা লেবে শর্টকাটে করো, বাট এখন মনে রাখার জন্য তো লিখতে হবে না। নেক্সট বলি, আচ্ছা তোমাদের না রোববারের পড়াটা হবে না, তার বদলে একটা অন্য ডেট দেওয়া হবে, কারণ রোববার একটু ভাবছি বইমেলায় যাবো, বইমেলা হচ্ছে ভালো ঘোরার জায়গা, একটু ঘুরে ঘুরে দেখি বিভিন্ন লোক বই টই লেখে, অ্যাকচুয়ালি বইমেলায় না অনেক তুমি পুরোনো বইগুলো যেগুলো পাবে না সেগুলো ওখানে পাওয়া যায়, বিশেষ করে যে বইগুলো তুমি দেখোও নি সেই বইগুলো ওখানে পাওয়া যায়, বইমেলা একটা পজিটিভ দিক। হ্যাঁ অনেক 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 কিছু সম্পর্কে জানা যায়, কিন্তু বইমেলাটা হচ্ছে মানে এমন টাইমে তোমাদের পরীক্ষার মতো 15 দিন আগে, নাহলে পুরো তোমাদের টিমের সাথে যাওয়া যেত। না ভোট হবে দেখো সেই কবে, পরীক্ষাটাকে 1 মাস আগেই দিল, কোনো দরকার ছিল না। চলো বলি এবার নেক্সট দেখো 9 নম্বর, পার্টনার্স আর রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট অন দেয়ার ড্রয়িংস, বলছে পার্টনারদেরকে দিতে হবে তাদের ড্রয়িংস এর উপর ইন্টারেস্ট ইফ প্রভিশনস আর নট মেড ইন দ্য পার্টনারশিপ ডিড, বলছে যদি পার্টনারশিপ ডিডে কোনো প্রভিশন মানে ধারা উল্লেখ না থাকে তাহলে তাদের দিতে হবে কত, কিছুই দেওয়া হবে না, তাহলে নান অফ দিস ডি। বলছে when goodwill account is raised at the time of admission it is credited to old partners amount। আচ্ছা গুডউইল রেজ করা হলে ওল্ড পার্টনারদের মধ্যে কোন রেশিওতে রেজ করা হয়, ওল্ড রেশিওতে, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কোথায় আছে দেখো অপশন এ, when shares are forfeited then by which amount of share capital account will be debited, called up value কোথায় আছে দেখো তো, কল্ড আপ অ্যামাউন্ট ওই তো সি অপশন, যখন শেয়ার ফরফিট করা হয় সবসময় কল্ড আপ ভ্যালুতে শেয়ার ক্যাপিটালকে ডেবিট করা হয়, ঠিক আছে। আচ্ছা প্রোরাটা অ্যালটমেন্ট বলেছিলাম মানে কি, কোম্পানির কাছে যখন এক্সট্রা শেয়ার অ্যাপ্লিকেশন আসে তখন ওটা আনুপাতিক হারে সবার মধ্যে ভাগ করে দেয় অ্যাপ্লিকেশনটা, তাহলে বলেছি কি প্রোরাটা অ্যালটমেন্ট ইজ জেনারেলি মেড ইন কেস অফ ওভার সাবস্ক্রিপশন, যখন বেশি অ্যাপ্লিকেশন আসে। If 5,000 equity shares of rupees 100 each are issued at a premium of 10%, then the total amount will be,
আচ্ছা 100 টাকা দামের শেয়ারে যদি 10% প্রিমিয়াম হয় তাহলে 10 টাকা, তাহলে 110 টাকা। আর টোটাল অ্যামাউন্ট কালেক্ট হবে কত, ইন্টু 5000, কত হচ্ছে 5,50,000। অপশান সি। চলো রাইট দাও। আচ্ছা ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কি হবে, ক্যাপিটাল লস। আচ্ছা এখন ডিসকাউন্টে না শেয়ার ইস্যু করা যায় না, যদি কোনো শেয়ার ফার্স্ট টাইম ইস্যু হয় সেটাকে ডিসকাউন্টে ইস্যু করা যায় না, এখানে আছে ঠিকই, বাট এখানে যদি তোমাদের পরীক্ষায় ডিসকাউন্ট ইস্যু অফ ডিবেঞ্চার থাকে বা ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস একই, মানে দুটোই ক্যাপিটাল লস, বাট বর্তমানে শেয়ারস ডিসকাউন্টে ইস্যু করা যায় না, তাহলে ক্যাপিটাল লস এ। The director should be forfeit unpaid shares after serving notice। আচ্ছা মিনিমাম কত দিনের নোটিশ দিতে হয়, না না 14 days, 30 কি 14 days। ওকে তবু আমি একবার দেখে নিচ্ছি চেক করে। days চলো গুলি দিচ্ছিলে তোমরা আমাকে। আচ্ছা দা শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি টেকেন বাই দ্য পাবলিক अगेंस्ट ইস্যু অফ শেয়ার। ওকে দা শেয়ার ক্যাপিটাল অ্যাকচুয়ালি টেকেন বাই দ্য পাবলিক। আচ্ছা আমি ধরো প্রথমে অথরাইজ ক্যাপিটাল আছে তার একটা পোরশন ইস্যু করা হয়, পাবলিক অ্যাকচুয়ালি যেটা অ্যাকসেপ্ট করেছে সেটাকে কি বলে, সাবস্ক্রাইব ক্যাপিটাল। কোথায় আছে দেখো বি। Issue of equity shares to be existing equity shareholder, okay, at free of cost। আচ্ছা একটা জিনিস শোনো, ধরো কোনো একটা কোম্পানি ছিল, কোম্পানির মাত্র 10খানা শেয়ার ছিল, কোনো একটা কোম্পানি ছিল, কোম্পানির মাত্র 10খানা শেয়ার ছিল, তার মধ্যে ধরো 4খানা আমার কাছে আছে আর 6খানা বাকি 3জন লোকের মধ্যে ভাগ করা আছে, তার মানে অ্যাকচুয়ালি মেজরিটি স্টেক কার কাছে আছে। ধরো কোম্পানি আবার নতুন করে 10টা শেয়ার ইস্যু করতে চাইছে, কোম্পানি ওপেন মার্কেটে বিক্রি করে দিল, আর দীপ চাকে নিয়ে বসেছিল কবে এই কোম্পানির শেয়ার কিনে, দীপ 10 পিসই কিনে নিল, তাহলে এখন কোম্পানির শেয়ার হচ্ছে কটা, 20টা, দীপের কাছে কটা থাকছে, তাহলে এবার কন্ট্রোলিং পাওয়ার কার কাছে থাকবে, আমি এটা চুপচাপ দেখবো, এটা বলো আমি এটা চুপচাপ দেখবো, তাহলে আমি যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিলাম সে প্রথমে বলবো কি ভাই ওপেন মার্কেটে শেয়ার বিক্রি করতে গেলে ফার্স্ট আগে আমাদেরকে অফার করতে হবে, হ্যাঁ অবভিয়াসলি কিনেই তো নিচ্ছি, ফ্রিতে তো নিচ্ছি না, তাহলে এই যে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের তো ভোটিং রাইট চেঞ্জ হয়ে যাবে, তাহলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের অধিকার আছে কি যদি কোম্পানি ফার্দার শেয়ার ইস্যু করে তাহলে আগে তাদেরকে অফার করতে হবে, এই যে অধিকার আমার আগে আমাকে অফার করতে হবে, আমি কিনেই নেবো, বাট এই যে অধিকারের জোরে কিনছি ওই জন্য শেয়ারগুলোকে বলা হয় কি রাইট ইস্যু, আলটিমেটলি ইকুইটি শেয়ার, বাট বলা হয় কি রাইট ইস্যু অফ ইকুইটি শেয়ার, যে ওদের এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তাদের অধিকারের জন্য নিজেরা কিনে নিচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? কোম্পানি যখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হিউজ পরিমাণে হয়ে যায় কোম্পানি ফ্রিতে শেয়ার দেয় অনেক সময় এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে, তো কোম্পানি যদি ফ্রিতে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে শেয়ার দিয়ে থাকে সেটাকে বলা হয় বোনাস শেয়ার, ঠিক আছে, আলটিমেট ইকুইটি শেয়ার, বাট বলা হয় না এটা কি বোনাস ইস্যু হিসেবে দেওয়া হয়েছে, ফ্রিতে দেওয়া হয়েছে। ক্লিয়ার করতে পেরেছি বিষয়? রাইট শেয়ার আর বোনাস শেয়ার আলটিমেট দুটো ইকুইটি শেয়ার, অনেকে ভাবে শেয়ার বোধহয় রাইট শেয়ার আলাদা শেয়ার, বোনাস শেয়ার আলাদা শেয়ার, ইকুইটি শেয়ার আলাদা শেয়ার, না, রাইট শেয়ার বোনাস শেয়ার আলটিমেটলি ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ারকে যখন ফ্রিতে দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে বোনাস শেয়ার, আর এক্সিস্টিং শেয়ার হোল্ডার যখন নিজের অধিকারের জন্য ইকুইটি শেয়ার কিনে নিচ্ছে তখন তাকে বলছে কি রাইট ইস্যু, অ্যাকচুয়ালি রাইট শেয়ার না, রাইট ইস্যু অফ শেয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, ইস্যু অফ ইকুইটি শেয়ার টু দ্য এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাট ফ্রি অফ কস্ট নোন অ্যাজ বোনাস ইস্যু, ফ্রিতে দিয়েছে। ডিবেঞ্চার অফ এ কোম্পানি ইজ লাইবিলিটি, ডেট ক্যাপিটাল কোথায় আছে, এ। আচ্ছা ক্যাপিটাল দেখো অ্যাকচুয়ালি বর্তমান ব্যালেন্স শিটের এই সেন্সগুলো নেই, ক্যাপিটাল 3 প্রকার, মানে অ্যাজ পার কোম্পানিজ ব্যালেন্স শিট, ঠিক আছে, কোম্পানিজ ব্যালেন্স শিট অনুযায়ী ক্যাপিটালের দৃষ্টিকোণ 3টে, একটা হচ্ছে ওন্ড ক্যাপিটাল, একটা হচ্ছে ইন্টারনাল ক্যাপিটাল, আর একটা হচ্ছে লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল। ওন্ড ক্যাপিটাল, ইন্টারনাল ক্যাপিটাল, লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল, ঠিক আছে। ওন ক্যাপিটাল মানে কি ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল টাকা,
ওন ক্যাপিটাল মানে কি ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের টাকা। ইন্টারনাল ক্যাপিটাল কি রিজার্ভস অ্যান্ড সারপ্লাস মাইনাস ফিকটিশিয়াস অ্যাসেট। ইন্টারনাল ক্যাপিটাল মানে যেগুলো ব্যবসা করার ফলে ইন্টারনালি তৈরি হয়েছে, তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মাইনাস ফিকটিশিয়াস অ্যাসেট। আর লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল মানে হচ্ছে আমরা লং নন কারেন্ট লায়াবিলিটিজ একটা হেডিং করছি যেমন লং টার্ম বরোয়িংস, দ্যাটস মিন ডিবেঞ্চার বা লোন হচ্ছে লং টার্ম লোন হচ্ছে কি লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল, ঠিক আছে। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ ইজ ইনক্লুডেড আন্ডার ওই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডিং এ নিয়ে যাওয়া হবে। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। আচ্ছা, X Limited has current liability of rupees 1,20,000. Its current ratio is CA 2X CL X, যেহেতু 2:1 দিয়েছে, তাহলে কারেন্ট লাইবিলিটি বলে দিয়েছে কত 1,20,000, তাহলে X ইকুয়াল টু 1,20,000। তাহলে আমার কারেন্ট অ্যাসেট বের করতে হবে, তাহলে 2X কত 2,40,000, কোথায় অপশন আছে, চলো এ কারেক্ট। Which of the following is not the tools of financial statement analysis? Financial statement analysis, আচ্ছা আমরা লাস্টের দিকে চ্যাপ্টারগুলো করছি, একটু মনে করে ভাববে। কমন সাইজ স্টেটমেন্ট, কম্পারেটিভ স্টেটমেন্ট, তারপর হচ্ছে রেশিও অ্যানালিসিস, এগুলো হচ্ছে কি ফিনান্সিয়াল স্টেটমেন্টকে কিভাবে অ্যানালিসিস করা হবে। কোনোদিন ওখানে আমরা ব্যাংক স্টেটমেন্ট পেয়েছি নাকি? তাহলে এখানে কোশ্চেন আমি করছি কি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আছে টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তাহলে যে ব্যাংক স্টেটমেন্ট কে করো। Next, which of the following is not included in operating activities while preparing cash flow statement? যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হবে কোনটাকে অপারেটিং অ্যাক্টিভিটিসে অন্তর্ভুক্ত করা হবে না? এত বড় একটা দেখতে পাচ্ছি, সেল অফ ফিক্সড অ্যাসেট কি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তাই তো। Which of the following is mixed ratio? আচ্ছা মিক্সড রেশিও মনে রাখবে কি বলতো, একটা আইটেম ট্রেডিং পিএলে থাকবে ফর্মুলায়, আরেকটা আইটেম ব্যালেন্স শিটে। কারেন্ট রেশিও মানে কি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। গ্রস প্রফিট রেশিও মানে হচ্ছে কি গ্রস প্রফিট বাই সেলস ইনটু 100। অপারেটিং রেশিও হচ্ছে কি অপারেটিং এক্সপেন্সেস বাই নিট সেলস ইনটু 100। তাহলে ডেটর্স টার্নওভার রেশিও মানে কি সেলস বাই ডেটর্স, তাই তো, এটা মিক্সড। ডি মিক্সড, একটা দেখো ব্যালেন্স শিট আইটেম, একটা ট্রেডিং পিএল আইটেম। দ্য নিট ক্রেডিট সেলস দিচ্ছে 4 লাখ, অ্যাভারেজ ডেটর্স অ্যান্ড বিলস রিসিভেবল দিয়ে দিয়েছে 60,000 আর 20,000। এটা একদম ফালতু কোশ্চেন করেছে, ডেটর্স টার্নওভার রেশিও বলেছে। তাহলে 4 লাখকে 80,000 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 5 টাইমস, তাই তো। চলো এই পেজটা গেল। নেক্সট পেজ বের করো 899। দাগানো মানে তুমি করেছো না আমি করেছি? হয়েছে দীপ? 899। দীপ তোমার সঙ্গে একটু তাহলে আমি স্টাডি মানে ট্র্যাজেডি করি একটু, তোমার সাথে তো জেনারেলি এরকম হয়ে থাকে। দীপকে ওরকম অনেক মারা যাবে। চলো বলবো, আজকে আমাদের রিলস দিদিমণি আসেনি কেন? 18 বার। এই যে তুমি বললে সকালে ঘুম থেকে উঠতে পারো, তাহলে এই তো আবার এক্ষুনি বলছি তুমি উঠতে পারো না। ও মানে সকাল 7টায় পড়া দিলে উঠতে পারবে, বাট 10টায় দিলে উঠতে পারবে না, না এটা ভালো। আচ্ছা চলো দেখো, দ্য ব্যালেন্স অফ ড্রয়িংস অ্যাকাউন্ট। আচ্ছা ড্রয়িংস অ্যাকাউন্টের ব্যালেন্স কি হবে? অলওয়েজ ডেবিট। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ
না না না, পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ কারেন্ট অ্যাকাউন্ট ক্যাপিটাল রিপার্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স আর এন্টাইটেলড টু গেট, কি পাবে পার্টনাররা? ইকুয়াল শেয়ার, কমিশন, ইন্টারেস্ট অন। এখানে কি একটা ঘোটালা করেছে, কোথা থেকে কোথায় লাইন নিয়ে চলে গেছে। না না, অল অফ, এখানে প্রিন্টিং মিস্টেক কিছু একটা করেছে। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট পার্টনার্স আর এন্টাইটেলড টু গেট কি ইকুয়াল শেয়ার অফ প্রফিট আর কি ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কথা এই পিছনে চলে এসছে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার তো দুটো হয়ে যাচ্ছে না। হ্যাঁ বলছি তো দুটো হবে তো, বাট তুমি তো পরীক্ষা হলে দুটো তো এমসিকিউ রাইট দেবে কি করে, তোমাকে যদি গোল্লা পাকাতে হয় ভাবো। আরে বলছি কথা, এই ধরনের কোশ্চেন যখন করা হয় একটু ভাবতে হবে তো, দুটো অপশন কেন থাকবে, কারণ ইকুয়াল শেয়ারও পাবে ইন্টারেস্ট অন লোনও পাবে। চলো বাতিল। আর ইকুয়াল শেয়ার অফ প্রফিট এক জায়গায় চলে গেছে আর লোন চলে গেছে এক জায়গায়। চলো ওই দুটো অ্যান্সার তো ওই জন্য ওরা কম্বাইন করে দিয়েছে। আচ্ছা বলছে গুডউইল ইজ টু বি ভ্যালুড 2 years পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট ফর দ্য লাস্ট 3 years। 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে গুডউইল কত, তাহলে আমার প্রফিট দিয়েছে কত 20,000, 1 বছর লস রয়েছে, মাইনাস হচ্ছে 5,000, প্লাস হচ্ছে 15,000, পুরোটা বাই কি হচ্ছে, পুরোটা বাই 3 করলে কি হবে অ্যাভারেজ প্রফিট হবে। এবার কত ইয়ারের পারচেজ বলেছে, আমি সামনে 2 গুণ করে দিলাম, তাহলে 2 years পারচেজ কত হচ্ছে দেখো 20,000, তাহলে 20,000 হচ্ছে গুডউইল। কত নম্বর অপশন, সি অপশন। ওকে, এ বলছে এ বি সি অ্যান্ড ডি আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইকুয়ালি, they change their profit sharing ratio 2:1:1. How much will C sacrifice? Okay, এটা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও থেকে দিয়েছে। দেখো ইকুয়ালি ভাগ করতো, তাহলে ওল্ড সি এর ওল্ড কত ছিল 1/4, ওল্ড আচ্ছা এল আর ডি জুড়ে গেছে, চলো ওল্ড, তাহলে ওল্ড রেশিও ছিল কত, যেহেতু ইকুয়াল ছিল তাহলে সি এর আগে ছিল কত 1/4, ঠিক আছে হবে। এবার দেখো নিউ রেশিও সি এর কত হচ্ছে, বলছে 4:2:1:1, তার মানে কত 1/6, তাহলে এটা মাইনাস করো স্যাক্রিফাইস, ওল্ড মাইনাস নিউ, 1/4 মাইনাস 1/6, সব থেকে শর্টকাট নিচে 24 করে দাও, গুণ করে দাও, 6 মাইনাস 2, তাহলে হচ্ছে কত 6 মাইনাস 4, সরি 2/12, 2/24, সরি 2/24, 1/12, 1/12 কত অপশন, কই বি। এই তোমরা তো সব এমসিকিউ পাচ্ছ, অযথা করে টাইমটা নষ্ট করছো। আচ্ছা, দ্য রেশিও ইন হুইচ দ্য প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন ইজ ডিস্ট্রিবিউটেড, বলো প্রফিট অর লস কোন রেশিওতে ভাগ হয়, ওল্ড প্রফিট। অসাধারণ। চলো, X and Y are two partners sharing profits and losses in the ratio of 5:3. Z is admitted as new partner for 1/4 share of profit. The sacrifice ratio now 5:3. তার কারণ বলেছিলাম কি, যদি ওল্ড পার্টনাররা ইন ফিউচারে কিভাবে ভাগ করবে সেটা যদি চেঞ্জ না হয় ওল্ড রেশিওর সাথে, তাহলে স্যাক্রিফাইস রেশিও আর ওল্ড রেশিও কি সেমই আসবে। At the time of admission of new partner, accumulated profit and reserve is to be distributed. আচ্ছা, old partner accumulated profits and reserve বলতে হচ্ছে লাইবিলিটিস এ যদি পিএল অ্যাকাউন্ট থাকে আর রিজার্ভ যদি থেকে থাকে। 9 নম্বর, the share of goodwill of a retiring partner is adjusted through capital accounts of the remaining continuing partner in, এটা আছে কি রিটায়ারমেন্ট আছে, তাহলে গেইনিং রেশিও। আর যদি অ্যাডমিশনের ক্ষেত্রে ওল্ড পার্টনারদের মধ্যে করা হয় তাহলে সেটা স্যাক্রিফাইসিং রেশিওতে। দ্য ইন্টারেস্ট অন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নট উইথড্রন
from the business by the retiring partner will be কত পার্সেন্ট? রিটায়ারিং পার্টনার যদি ব্যবসা থেকে তার ক্যাপিটালের টাকা তুলে না নেয়, তার মানে কি ওটা তো লোনে ট্রান্সফার করতে হয়, তাহলে তার রেট অফ ইন্টারেস্ট কত? 6%। একটু ঘুরিয়ে বলেছে, A, B and C are partners sharing profits and losses in the ratio of 4:2:1. B রিটায়ার করেছে, নাও দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও চেয়েছে 4:1। এগুলো কেন কষ্ট দেয় জিজ্ঞাসা করে? The person in whose account the dues of the deceased partner is transferred. ঠিক আছে, ডি। লিগালের পরে বাকিটুকু লেখেনি, লিগাল কি না, ও এটা খারাপ বলনি, দীপ অ্যাডভাইজারের দিকে চলে এসছে, অসাধারণ দীপ, ওটা লিগাল অ্যাডভাইজার ছিল, বাট লিগাল অ্যাডভাইজারকে দেওয়া হয় না, ওটা যদি লিগাল হায়ার থাকতো উত্তরাধিকারী তাহলে তার ক্ষেত্রে হতে পারতো, ঠিক আছে। চলো এক্সিকিউটর, আফটার ডেথ অফ পার্টনার প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং only deceased partner, all the partners, continuing partner, না 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 কি বলেছে, ডেথ অফ পার্টনার প্রফিট অন রিভ্যালুয়েশন। এবার ডিপেন্ড করছে আমরা কিভাবে রিভ্যালুয়েশনটা করছি। যদি অ্যাট দ্যাট টাইম আমাদের যদি ব্যালেন্স শিট ডেট থাকে, আমি সবার মধ্যেও ভাগ করতে পারি, শুধু যে মারা গেছে তার মধ্যেও ভাগ করতে পারি। হ্যাঁ, যে মারা গেছে শুধু তাকে তার অংশ দিয়ে দিলাম, কারণ আমরা তো এক্সিস্টিং, মানে বাকি যারা আমাদের এক্সিস্টিং রয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটোই কারেক্ট হয়, শুধু ডিপেন্ড করছে কিভাবে তারা ওটাকে ট্রিটমেন্ট করছে। যে সবার অ্যাকাউন্ট যদি রেক্টিফাই করে নিতে পারে, ঠিক আছে, ব্যালেন্স শিট রেটে যদি মারা যায় তাহলে সবার মধ্যে ভাগ করে নিল, আর যদি আদার দেন কোনো রেটে করে নিল তাকে শুধু ওরটা ওকে দিয়ে ছেড়ে দিল। তাহলে কোন কি আছে, অনলি ডিসিজ পার্টনার, অল দ্য পার্টনার্স, কন্টিনিউইং পার্টনার, দেখো দুটোই কারেক্ট, এও কারেক্ট বিও কারেক্ট, সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট, বাট আমি অনলি ডিসিজ পার্টনার দিচ্ছি, কারণ যদি ব্যালেন্স শিট ডেটে না মরে, ঠিক আছে, ব্যালেন্স শিট ডেটে যদি না মারা যায়, এটা ঠিক হবে না, সেই তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করছি না। চলো অল পার্টনার করে দাও। দ্য সোর্স অফ ক্যাপিটাল অফ এ কোম্পানি আর, আচ্ছা কোম্পানি কোথা থেকে টাকা তুলতে পারে, একটা জিনিস মনে রাখতে হবে, আমি তিনটে ক্যাপিটাল শব্দ ইউজ করেছিলাম, মনে আছে কি কি? ওন ক্যাপিটাল, ইন্টারনাল ক্যাপিটাল, লোন আর ডেট ক্যাপিটাল, ওই তিন জায়গা থেকে টাকা তুলতে পারে। তার মানে ওল্ড ক্যাপিটাল মানে কি, ইস্যু অফ শেয়ারস। ইন্টারনাল ক্যাপিটাল মানে হচ্ছে প্লাগিং ব্যাক অফ প্রফিট, মুনাফার পুনর্বিনিয়োগ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, মুনাফার পুনর্বিনিয়োগ, আর প্রেফারেন্স শেয়ার, তাহলে এটা হচ্ছে কি অল অফ দিস। নেক্সট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী কলস ইন অ্যাডভান্স, দেখো কলস ইন অ্যাডভান্সের উপর হচ্ছে 12% আর কলস ইন এরিয়ার উপর হচ্ছে 10%, তাহলে এখানে কলস ইন অ্যাডভান্স আছে 12%। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ইজ পার্সোনাল অ্যাকাউন্ট। প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার ইজ লাইবিলিটি, কারণ এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে শো করি তো আমরা। নেক্সট, which of the following is a tool of financial statement analysis? আচ্ছা which is a tool জিজ্ঞাসা করেছে, ট্রেন্ড অ্যানালিসিস। ট্রেন্ড অ্যানালিসিস হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্টের মধ্যে পড়ে, মাল্টিপল ইয়ার্সের যখন কম্পেয়ার করা হয় ওটাকে ট্রেন্ডের মধ্যে ধরা। ট্রেন্ড মানে কি, ঝোঁক, মানে বৃদ্ধির দিকে না হ্রাসের দিকে না একই রকম চলছে। আচ্ছা ক্রেডিটর্স টার্নওভার রেশিও দিয়ে দিয়েছে 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড? তাহলে দেখো উত্তর আমার কিছু দিয়েছে মাসে, তাহলে 12 মান্থ বাই ক্রেডিটর্স টার্নওভার রেশিও, 12 মান্থস বাই ক্রেডিটর্স টার্নওভার রেশিও, তাহলে 12/8 করলে কত হচ্ছে 1.5, তাহলে ডি। অ্যাজিউমিং আ ইয়ার কম্প্রাইজেস 365 ডেজ, ইমা আমি তো ছোটবেলাতেই জানি বছরে 365 দিনই থাকে, তাহলে এটা কেন দিয়েছে? না ভুল করে দেয়নি, কখনো কখনো অঙ্কে দেওয়া থাকে না 300 দিন 360 দিন, এটা কি অ্যাকচুয়ালি ছুটি ফুটি বাদ দিয়ে, ওই জন্য এখানে 365 বলে দিয়েছে, যাতে তুমি ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে করতে পারো। ইফ দ্য স্টক টার্নওভার রেশিও ইজ 5, স্টক টার্নওভার পিরিয়ড 365 কে 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 73 দিন, তার অপশন ডি।
আচ্ছা এরপর বলেছে 21 সেল অফ ফার্নিচার অফ রুপিস 1 লাখ ইজ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সি। 21 নম্বরটা হচ্ছে সি। আচ্ছা ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ডিভিডেন্ড পেইড উইল বি কনসিডার্ড কি আছে কি কোন অ্যাক্টিভিটিস? আচ্ছা ইনফ্লো না আউটফ্লো? যদি থাকতো আউটফ্লো দেওয়া নেই, যাই হোক ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 ব্যাংক ওভারড্রাফট ইজ কারেন্ট লাইবিলিটি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট শর্ট টার্ম বরোয়িংস। আচ্ছা নান অফ দিস না, দুটোই হতে পারে। শোনো বিও হতে পারে সিও হতে পারে। এবার শোনো কি ধরনের ব্যাংক ওভারড্রাফট আমি বলবো বিতে দাও। আমি বলছি শোনো কেন, ব্যাংক ওভারড্রাফট দু রকম আছে, একটা হচ্ছে সিসি লোন ব্যাংক ওভারড্রাফট আর একটা হচ্ছে নর্মাল। ধরো তোমার অ্যাকাউন্ট, ধরো তোমার দুটো অ্যাকাউন্ট আছে, পিএনবিতে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আর একটা ধরো কথা কথা এসবিআইতে অ্যাকাউন্ট আছে। এসবিআই অ্যাকাউন্টটা হচ্ছে কি না সিসি অ্যাকাউন্ট। সিসি অ্যাকাউন্ট মানে কি স্টকের কাগজপত্র মর্টগেজ রেখে তুমি পার্মানেন্টলি ওখানে কি ওভারড্রাফট করতে পারো, 5 লাখও করতে পারো, 2 লাখও করতে পারো, 0ও করতে পারো, একটা লিমিট থাকে। আর আরেকটা ধরো তোমার যেটা পিএনবিতে ছিল ওটা তো তোমার ওভারড্রাফট ফেসিলিটি আছে। কিরকম না, ধরো তোমার ওখানে 1 লাখ টাকা ডিপোজিট ছিল, তুমি 1,20,000 টাকা কাউকে পেমেন্ট করে দিয়েছো, মাইনাস 20,000 হয়ে গেছে, তাহলে এটা তো ব্যাংক ওভারড্রাফট। তাহলে পিএনবির কেসটা হচ্ছে কি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর যেটা এসবিআই এর কেস বললাম ওটা হয়ে যাবে কি শর্ট টার্ম বরোইংস। আমাদের তো অত হিন্টস দেওয়া থাকে না, লেখা থাকে কত কিছু। তো ব্যাংক ওভারড্রাফটকে শর্ট টার্ম বরোইংসও নেওয়া যায়, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নেওয়া যায়। কি ধরনের ব্যাংক ওভারড্রাফট তার উপর ডিপেন্ড করছে। আমি বলছি এটা তো তোমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে নিয়ে নাও, অপশন বি, ঠিক আছে। আচ্ছা লাস্ট, as per Companies Act 2013 which of the following is considered as component of trade payables? আচ্ছা ট্রেড পেয়েবলস এর মধ্যে কোনটা যায়? ওই ক্রেডিটর্স, বি। চলো এটাও হয়ে গেল। আরে সোজা তোমরা করো না, তাই আমাকে খাটাবে ডিসাইড করে রেখেছো। একটু ফাঁকি ফাঁকি দিয়ে পড়াবো তা না। চলো এরপরে পেজ হচ্ছে কত? 885। আচ্ছা অ্যাকচুয়াল ব্যাপার দেখো, তোমাদের যেমন ধরো এটা 4টে পেজ করাচ্ছি আজকে, আমি পরের দিন অন্য ব্যাচকেও 4টে করাবো, তাহলে কিন্তু ওটা 8টাতে কনভার্ট হয়ে যাবে। ওটা তোমাদের ব্যাচকে করাবো না, কারণ এতগুলো পেজ আমি সলভ করাবো কি করে, ক্লিয়ার করতে পারছি? তো ওটা তোমরা ওখান থেকে দেখে নিচ্ছ, আশা করবো দেখে নেবো। আরে এটাই কেন করাবো দীপ, তুমি কিন্তু ভুলভাল বলছো। না এখানে স্যার যে ভিডিওটা দেখছেন ওটা পড়া যায় কিন্তু তাই বলছি, ওটা তো অলরেডি আগে। আমি বলছি কি আপনি কবে করাবেন, ওদের নেক্সট পড়া কবে আছে তার উপর ডিপেন্ড করছে। ও এমসিকিউ করাবেন? এমসিকিউ প্রথমে কয়েকটা পেজ আমি এমসিকিউ করিনি, অন্তত 20টার মতো এমসিকিউ পেজ করিনি। 5 দিনে 20টা পেজ এমসিকিউ হয়ে যাবে। 20টা পেজ হয়ে গেলে আর লাগবে না, ঠিক আছে। তাহলে কস্টিং গুলো করাতে হবে। কস্টিং গুলো আমি দাগি দেবো, কারণ কস্টিং এ তো অঙ্ক থাকে না, জেনারেলি 2-1টা থাকে, ও দাগি দেবো। চলো নেক্সট কি আছে? একটু পড়ে কয়েকটা করতে আমি বলছি এখনই। সাত সকালবেলায় উঠে তোমাদের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু খুব স্টুডিয়াস। এই ধরো লাইব্রেরি যে ক্লাসটা চলছে, কেউ দুজন লাইক দিয়ে চলে গেছে কিন্তু দেখার লোক নেই। চলো অত ভাবি না বাবু, ঠিক আছে।
চলো দ্য এক নম্বর, দ্য পার্টনারশিপ হুইচ হ্যাজ নো ম্যাক্সিমাম লিমিট অফ ইটস মেম্বার ইজ পার্টিকুলার পার্টনারশিপ, রেজিস্টার্ড পার্টনারশিপ, আনরেজিস্টার্ড পার্টনারশিপ। কারণ রেজিস্টার করতে গেলে তোমাকে কি ম্যাক্সিমাম পার্টনারের লিমিটেশন রয়েছে। রেজিস্ট্রেশন করবো না আমরা কজন পার্টনার আছি জানতে পারবো না। এবার যখন ক্যাচাল হবে সেটা তখন আলাদা ব্যাপার, ক্যাচাল হলে কোর্ট কেস খাওয়াবে। এবার তোমাদের তো আনরেজিস্টার্ড পার্টনারশিপ, তোমরা এত পার্টনার করছো কেন, পার্টনারশিপের রুলস অনুযায়ী এতগুলো আছে, ক্যাচাল তখন আলাদা ব্যাপার। 50 ও প্রথমে ছিল, এবার দেখো আপডেটেশনগুলো আমাদের বইগুলোতে থাকে না, এটাই তো সমস্যা। এবার দেখো টেস্ট পাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, ধর আমি মিস্টার এক্স, আমি তৈরি করে, আমি ধরো ঘোষ মুখোপাধ্যায় রয় থেকে করেছি। মিস্টার ওয়াই সে কি করেছে, বিকমের বই থেকে তৈরি করেছে। আর মিস্টার জেড সে হয়তো পুরো নেট থেকে কারেন্ট ডেটা নিয়ে তৈরি করেছে। ঠিক আছে, 3 জায়গায় 3 রকম অ্যান্সার থাকবে। এটাই তো বড় চাপ, 50ই মনে রাখবে, আর নালে 3টেই মনে রাখবে, যেটা অপশন থাকবে সেটাই কারেক্ট দিয়ে দেবে। না এগুলো আছে তো, ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো অ্যামেন্ডমেন্ট হয় টাইম টু টাইম। কি করা হবে তোমাদের বই, যদি অ্যামেন্ডমেন্ট থাকে 50 দিয়ে দেবে, আর যদি 50 না থাকে 20 দিয়ে দেবে। 3টেই থাকলে 3টেকে যোগ করে ভাগ করে নতুন একটা রেশিও বের করে নিও। আচ্ছা এবার দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ ওই অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন কোথায় আছে? আর চার্জ अगेंस्ट অ্যাপ্রোপ্রিয়েশন দিয়েছে। এই চার্জ কথাটা না উল্লেখ করা উচিত ছিল না, এখানে লেখা উচিত ছিল কি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। আর যা তা লিখেছে। আর দ্য কারেক্ট স্টেটমেন্ট ইজ, আমি না বুঝতে পারছি না, দেখো তো। আচ্ছা এ কি বলছে? না এ তো আমি তো দেখতে পাচ্ছি না কোনোভাবে। সুপার প্রফিট ইকুয়াল টু কি? সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট মাইনাস, তাহলে দেখো সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে এবার দেখো এখান থেকে কোনটা কারেক্ট হচ্ছে? নর্মাল প্রফিট প্লাস সুপার প্রফিট ইকুয়াল টু কি হচ্ছে? অ্যাভারেজ প্রফিট। অপশন বি। গুলিয়ে যাবে, দখল এরকম লিখে নেবে, কারণ এটা এদিক থেকে এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে অ্যাভারেজ প্রফিট ইকুয়াল টু ওটা হচ্ছে। নেক্সট, দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হুইচ ডিলস উইথ দ্য ট্রিটমেন্ট অফ গুডউইল কত? 26। আচ্ছা, এক্সটার্নাল রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ রেফার্স টু all of this. কি আছে? হ্যাঁ কি আছে? অ্যাডমিশন, রিটায়ারমেন্ট ডেট, 3টে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। আচ্ছা, দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি আফটার অল অ্যাডজাস্টমেন্ট ইফ জেড ইজ কামিং পার্টনার is to bring 1/3 of the total capital. ওকে, টোটাল ক্যাপিটালে 1/3 বলেছে, তার মানে কি ওদের দুজনের ক্যাপিটাল কত? 25,000 যোগ 20,000 45,000 না, তাহলে এটা ইকুয়াল টু, এটা তো 2/3 আর ওর ক্যাপিটাল হচ্ছে কত? 1/3। তাহলে অ্যাকচুয়ালি এক অংশ কত হবে? এটা ইন্টু 3/2, আর ওর অংশ কত হবে? আবার ইন্টু 1/3। 3 কাটা যাবে, তাহলে আলটিমেট থাকছে কত? 22,500 টাকা। অপশন সি। নিউ রেশিও বের করা দরকার নেই তো, ওর বলে দিয়েছে 1/3, তাহলে বাকিদের কত? 2/3। তাহলে 2/3, তাহলে ব্যবসার মোট কত হবে? 3/2। এবার ওখান থেকে ওর 1/3 অংশ একবার করে দিলাম, ওই তো গুণ করে দিলাম 1/3 অংশ। দেখো অনেক শর্টকাট আছে অ্যাকচুয়ালি, রেশিও তোমরা অতটা কি মনে রাখতে পারবে? বাকিদের 2 ইউনিট, ওর কি 1 ইউনিট, তাহলে অন্য দুজন, অর্থাৎ এখানে পার্টনারদের নাম কি দিয়েছে? এক্স আর ওয়াই মিলে হচ্ছে 2, আর জেড হচ্ছে কত? 1। তাহলে এই 2 সমান সমান কত হচ্ছে? 45,000।
তা 1 সমান সমান কত? এভাবে করে দেওয়া যায় 45,000/2। 2 ইউনিট সমান সমান 45,000, 1 ইউনিট সমান সমান কত? এটা হচ্ছে ক্লাস 9-10 তুমি রেশিও কতটা প্র্যাকটিস করছো তার উপর ডিপেন্ড করছে। অনেক রকমভাবে ক্যালকুলেশন ঘুরিয়ে করা যায়। ও নাইনের সময় মধ্যে কি লকডাউন ছিল? অসাধারণ কাজ হয়েছে। 9 বা 10-এ ছিল, তোমাদের কোথায় ছিল আমি জানি না রেশিও। আচ্ছা, দ্য ব্যালেন্স অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মে বি কি হতে পারে? বি অল অফ 1 2 3। 3 তে কি আছে? হ্যাঁ, প্রফিটও হতে পারে, লসও হতে পারে, নীলও হতে পারে। তা নীল লিখে ডেবিট ক্রেডিট আর নীল লিখেছে। ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি রিপ্রেজেন্ট করে? ডেবিট ব্যালেন্স হচ্ছে লায়াবিলিটি। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স থাকে, ব্যালেন্স শিটে অ্যাসেট থাকে না লায়াবিলিটিতে থাকে? ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মানে ওই বছর লস হয়েছে, তাহলে ওটা কি ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে লেখা হয়। আর অ্যাসেট দিকে লেখা অথচ যেটা কোনো সম্পত্তি নয়, এটা লস, তাহলে ওটা কি ফিকটিশিয়াস অ্যাসেট হচ্ছে। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে যদি পিএল অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তার মানে লস, আর লসটা কখনো তো অ্যাসেট না, ফিকটিশিয়াস অ্যাসেট। ওকে, Shivam and Shyam are partners sharing profits and losses in the ratio of 3:2. Ram is admitted for 1/5 share of profit, which he acquired equally from Shivam. আচ্ছা, ও নতুন পার্টনারের নাম হচ্ছে, সব এস দিয়ে দিয়েছে না, রাম। না না রাম। রামের শেয়ার হচ্ছে কত? 1/5। এবার দেখো স্যাক্রিফাইস করেছে কি? শিবম করেছে কত? ইন্টু হাফ, কারণ ইকুয়ালি অ্যাকোয়ার করেছে। দেখো হুইচ ইকুয়ালি অ্যাকোয়ার ইকুয়ালি ফ্রম শিবম অ্যান্ড শ্যাম। তাহলে শ্যামের কাছ থেকেও পাচ্ছে কত? স্যাক্রিফাইস করছে কত? 1/5 ইন্টু হাফ, দ্যাটস মিন 1/10 করে স্যাক্রিফাইস। দাগ পড়ছে না কেন? বোর্ড ডিস্টার্ব করছে। এবার কোশ্চেন কি করেছে দেখো, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও উইল বি, নতুন প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে আগে কত ছিল দেখো, একবারে করছি 3/5, এখান থেকে 1/10 মাইনাস করো, ইস টু, ওর আগে ছিল কত? 2/5, এখান থেকে মাইনাস করো কত? 1/10। আর নিউ পার্টনার রেশিও কত? 1/5। এখানে থাকবে কত? 5/10, তাই তো? এখানে থাকবে 3/10, আর এখানে থাকছে অ্যাকচুয়ালি 2/10। 5:3:2 কোথায় আছে দেখো? ডি। এই বুঝে ধরেছি ব্যাপারটা কি হলো? আগে স্যাক্রিফাইস পেয়ে গেলাম কারণ 1/5 ওরা নিয়েছে ইকুয়ালি ফ্রম ওল্ড পার্টনার। তাহলে স্যাক্রিফাইস কে কত করছে? 1/5 কে হাফ হাফ করে স্যাক্রিফাইস করছে। তাহলে এবার ওল্ড থেকে স্যাক্রিফাইস বাদ দিলে নিউ পড়ে থাকছে, আর পাশে নিউ পার্টনারকে অ্যাড করে দিলাম। একটু দাঁড়িয়ে পড়ানো যাক। ওটা, আরে আমি ওটা কোনো জোগাড় বানাতেই পারছি না। এর অ্যাডভান্স ধরনের জিনিস তো কিনতে পাওয়া যায় না, ওটাকে বেঁকিয়ে রেখেছি বাড়িতে, খুঁজে ওরকম কোনো ছিল আর পাচ্ছি না। হ্যাঁ, না না, ক্যামেরাটা উঁচু করতে হবে, ঠিক আছে? দিয়েছি, আমি ভাববো এটা নিয়ে, ঠিক আছে? চলো নেক্সট কত নম্বর? X, Y and Z are partners sharing profits and losses in the ratio of 1/5. এ তো অসভ্য। 1/5 রেশিও দিয়েছে কি? 1/5, তারপর হচ্ছে 3/10, আর হচ্ছে কি হাফ। তো এদেরকে রেশিও করলে কি হচ্ছে? নিচে 10 করতে গেলে কি 2:3:5। নিচে 10 গুণ করতে গেলে, 10 করতে গেলে উভয়ের সঙ্গে কি, সরি নিচেই তো হাইস্ট 10 আছে, উভয়ের সবার সঙ্গে 10 গুণ করে দাও, তাহলে এটা রেশিও দাঁড়াচ্ছে। এবার কি বলেছে দেখি,
ইফ জেড রিটায়ার্স দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ এক্স অ্যান্ড ওয়াই, জেড রিটায়ার করে গেছে, চলে জেড বাদ, তাহলে কত হচ্ছে 2:3, কোথায় আছে অপশন বি। আমার রেশিও আছে কি 1/5:3:10:1/2 সবসময় দেখবে কি অ্যাকচুয়ালি নিচে লসাগু করতে হয়, নিচে লসাগু করলে কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে নিচে যদি সবার 10 করতে পারি কেটে যাবে, তাহলে নিচে সবার 10 করতে গেলে দুরকমভাবে বলা যায়, এখানেও 2 গুণ করব, এখানেও 2 গুণ করব, এটা কিছু গুণ করতে হচ্ছে না, এখানেও 5 গুণ করবো, এখানেও 5 গুণ করবো, তাহলে নিচে 10 চলে গেল। আর অন্যভাবে বলা যায় কি রুলস রেশিওর নিয়ম অনুযায়ী কি আমি যদি সবার সঙ্গে 10 গুণ করি ভ্যালু আনচেঞ্জ থাকে, কারণ রেশিওর প্রত্যেকটা ইউনিটের সঙ্গে সেম জিনিস গুণ করা যায়, আলটিমেটলি কেটে কেটে ওই একই আসবে, ঠিক আছে 2, 3 আর 5, ঠিক আছে। আচ্ছা, গুডউইল ইজ রেজড ইন ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। আচ্ছা কোন, আচ্ছা গুডউইল রাইট অফ হয় কোন রেশিওতে? না ওটা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং, ধরো অ্যাডমিশনের ক্ষেত্রে গুডউইল রাইট অফ বলছি, গেনি না, ওটা অ্যাডজাস্ট নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে গুডউইল রাইট অফ হয়। আচ্ছা এমন কোন সিচুয়েশন থাকে কি ওল্ড রেশিওতে গুডউইল রাইট অফ হবে? যেমন যদি ব্যালেন্স শিটে অলরেডি গুডউইল এক্সিস্টেড থাকে এবং বলা হয় কি নিউ পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল ফুল পে করবে, তাহলে নিউ পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইল ফুল পে করে তাহলে এক্সিস্টিং গুডউইলকে কি আমাকে রাইট অফ করতে হবে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে। ওকে চলো, at the time of retirement of a partner the accumulated profit shown in the balance sheet is credited to all partner, কোথায় আছে ওল্ড পার্টনার, কোথায় আছে দেখো all partners capital. The surrender value of joint life policy refers to book value, realizable value, share of the deceased partner in the joint life policy, sum assured. ওকে বলছে দ্য সারেন্ডার ভ্যালু অফ এ জয়েন্ট লাইফ পলিসি, এখানে ডিসিজ পার্টনার কেন দিয়েছে আমাকে তো বলেনি, ইন কেস অফ ডেথ, ডেথ হয়ে গেলে তো ফুলটাই এসে যাবে, একদিক থেকে বলছে দ্য সারেন্ডার ভ্যালু, আরেক দিক থেকে এখানে আমার ডিসিজ পার্টনার দিয়েছে। সারেন্ডার ভ্যালু তো আমি অ্যাডমিশনের ক্ষেত্রে হতে পারে, রিটায়ারমেন্টের ক্ষেত্রে হতে পারে, ডেথের ক্ষেত্রে হতে পারে, আমাকে তো বলেনি, তাহলে সারেন্ডার ভ্যালু বলতে বোঝায় অ্যাট দ্যাট টাইম তুমি কত টাকা পাবে, রিয়েলাইজেবল ভ্যালু, সারেন্ডার ভ্যালু মিন্স রিয়েলাইজেবল ভ্যালু। আমি আর পলিসি চালাতে চাই না, কোম্পানিকে বলা হলো কত দেবেন, ওটাই। দ্য পারসন ইন হুজ অ্যাকাউন্ট দ্য ডিউজ অফ ডিসিজ পার্টনার ইজ ট্রান্সফার্ড, এটা হচ্ছে ওই তো এক্সিকিউটিভ, ওই যে দেখো আগের বার অ্যাডভাইজারটাকে অন্য জায়গায় নিয়ে এসেছিল এখানে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, the provisions for issue of shares at a premium, কত সেকশন 78, ঠিক আছে 78, আগে মেবি 52 ছিল। চলো অ্যাজ পার নাও আই বাদ দিয়ে দিয়েছে, ওটা সেভিস হবে, সেভিস গাইডলাইন মিনিমাম সাবস্ক্রিপশন ইজ 90%, the full form of OPC, one private company, one public company, one personal company, one person company, D, one person company, okay. 18 XYZ Limited purchased plant and machinery for rupees 2 lakh, the company paid 40,000 in cash and issued 6% debenture of rupees 100 each at a premium of 125%, okay. তার মানে 125 টাকা করে হচ্ছে কি ইস্যু প্রাইস। এখানে আমার কোশ্চেন করেছে কি নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড, আচ্ছা টোটাল ছিল কত 2 লাখ, এখান থেকে মাইনাস হচ্ছে কি 40,000 ক্যাশে পেমেন্ট করছি, পুরোটা পাই 125, কত হচ্ছে 1280, তাহলে 1280 অপশন বি। The external users of financial statement, বাইরের লোক কারা দেখো তো এখানে, শেয়ার হোল্ডার বাইরের লোক হয়, শেয়ার হোল্ডার কোম্পানির মেম্বার মালিক, ইন্টারনাল ট্রেড ইউনিয়ন বাইরের লোক,
Which one of the following is taken as common base of common size statement analysis? Sales কোথায় আছে দেখো? এই তো মিক্সার B. আচ্ছা গ্রস প্রফিট রেশিও কি রেশিওর মধ্যে পড়ে? Solvent. ওই ব্যালেন্স শিট রেশিও না, এই বাবা রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। ব্যালেন্স শিট রেশিও মানে কি? সবকিছু ব্যালেন্স শিটের আইটেম থাকবে, গ্রস প্রফিট এন্ড মিক্স আচ্ছা ঠিক আছে? 23 if creditors turnover ratio is 8 what will be the average payment period? এই 12 কে 8 দিয়ে ভাগ করো, সাড়ে এক। 1.5 দেড়। that কি আছে the accounting standard which is the following preparation of স্ট্যান্ডার্ড 4 ওয়ে দীপ তুমি নোবেল প্রাইজ পাবে ওকে স্যার S3 an example of cash and cash equivalent আচ্ছা কোনটা কেন মার্কেটেবল সিকিউরিটিজ তো হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ক্যাশ ইন হ্যান্ড সবথেকে বড় আইটেম ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক ব্যালেন্স সবথেকে বড় আইটেম তো মার্কেটেবল সিকিউরিটিজ তো না লং টার্ম লোন নয় অল অফ দিস বলতে পারো না লং টার্ম লোন কোনো হবে নয় ঠিক আছে এই ডিমান্ড ডিপোজিট হতো অ্যাকচুয়ালি ডিপোজিট যখনই ব্যাংকে আমি চাইবো তখন যদি ব্যাংক ফেরত দেয় এটা তো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়ে এটা মাল্টিপল অ্যানসার রয়েছে বি অ্যানসার রয়েছে সি অ্যানসার রয়েছে ডিও ওখানে লিখতে হবে কি এ বাদে চলো টেস্ট পরে এত ভুল লেগেছে আরে ক্যাশের মার্কেটেবল সিকিউরিটি হতো না আচ্ছা ইজ নট লেখা নেই তো দেখো তো আচ্ছা ইজ নট লেখা নেই তো না না ওখানে না কোশ্চেনটা ভুল আছে ইজ নট করে দাও ওটা ইজ নট করে দাও ওই ইজ নট করে তুমি ওই লোনটাকে ইয়ে করে দাও ইজ নট হবে ওটা প্রিন্টিং মিস্টেক এটা বুঝতে হয় কারণ তিনটে অ্যানসারে একটা ইয়ে আছে তাহলে ইজ নট ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে কোশ্চেনটাকে চেঞ্জ করো ইজ নট ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট করে লোনটাকে রাইট চিহ্ন দাও বলছি 870 পেজ হচ্ছে সব টাইম তো চলে গেল আজকে পেজ ইয়ে করতে করতে এমসিকিউ করাতে ওই জন্য এমসিকিউ একা করানো ভালো কেউ কোনো কোশ্চেন করে না কেউ কিছু বুঝতে চায় না নিজের মতো বলে চলে গেলাম 15 মিনিটে শেষ চলো দেবো দেবো তুমি পড়তে আসো না ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম কি হবে উফ অসাধারণ when capital of partners are maintained under fixed method আচ্ছা ফিক্সড মেথডে যদি ক্যাপিটাল থাকে শেয়ার প্রফিট কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় কারেন্ট অ্যাকাউন্ট মনে রাখবে যদি ক্যাপিটাল ফিক্সড মেথডে থাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধুমাত্র দুটো জিনিসই যায় আইদার মানে ফার্দার ক্যাপিটাল মানে অ্যাডিশনাল ক্যাপিটাল যদি ইনভেস্ট করে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে অর ড্রয়িংস अगेंस्ट ক্যাপিটাল অর্থাৎ যদি কেউ ক্যাপিটালের টাকা তুলে নেয় ধরো কেউ বললো মিস্টার এক্স ড্রিউ ₹10,000 আউট অফ প্রফিট তাহলে এটা হচ্ছে কি ড্রয়িংস अगेंस्ट প্রফিট স্যার ক্যাপিটালের টাকা তুলবে কেন যদি ড্রয়িং আমি ক্যাপিটাল সিম্পল বিষয় বলছো আমি আর তুমি একটা ব্যবসা করছি তোমার ক্যাপিটাল 1 লাখ আমার ক্যাপিটাল 20,000 টাকা তুমি কি তোমার অত টাকা ইনভেস্ট করে রাখবে তোমার মন চাইলে ওই লোকটার সঙ্গে আমি ক্যাপিটালটাকে মোটামুটি রেশিও অনুযায়ী ঠিকঠাক করে নিই আমাদের রেশিও ছিল ধরো 3:2 তাহলে হয় তুমি আমাকে বলো কি দাদা তুমি টাকা ইনভেস্ট করো নয় আমি টাকা তুলছি তাহলে কোনো পার্টনার টাকা তুলে নিতেই পারে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে তাহলে যদি ক্যাপিটাল উইথড্র করে আর ক্যাপিটাল ইনভেস্ট করে তবেই ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে আর কোনো কিছু ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে না বাকি সব কিছু ইন্টারেস্ট অন ক্যাপিটাল থেকে শুরু করে পার্টনার স্যালারি শেয়ার অফ প্রফিট ড্রয়িংস ইন্টারেস্ট অন ড্রয়িংস সব কারেন্ট অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে চলো নেক্সট which of the following is a feature of partnership all of this ঠিক আছে ডি কিছু কিছু ভদ্রলোক এরকম একটা মানসিকতা রাখে অল অফ দিস আছে মানে অল অফ দিসই অ্যান্সার হবে না না এটা বিকমে মানে যারা পড়াশোনা করে তারা দেখে কি মেজরিটি ক্ষেত্রে অল অফ দিস অপশন থাকলে মেজরিটি ক্ষেত্রে অল অফ দিস অপশনটাই কারেক্ট হয় বাট সব তো নয় তো কিছু কিছু ভদ্রলোক অল অফ দিস আছে মানে আর নান অফ দিস আছে মানে ওই দুটো করে মানে চুজ করে নান অফ দিস আর অল অফ দিস ওই দুটোকে মেরে দাও এরকম কাজ করো না
Indian Partnership Act was introduced? 1982 ওই 1932. আচ্ছা চলো, আচ্ছা তুমিও ওকে বলছো ঠাস করে মারবে, ও তোমাকে বলছে কি দরকার মুখে মুখে করে মারো না, আমরা একটু দেখি, দুমদাম ঘুষি ঘুষি মেরে দাও। বেঞ্চ সরিয়ে দিচ্ছি, ওই দুটো বেঞ্চ সরিয়ে দিচ্ছি, এখানে তোমরা ইয়ে করো, আমরা এখানে সবাই হাত তালি দেবো, চেয়ার করবো, অসুবিধা নেই, 50-50 ভাগ হয়ে যাবো। চলো নেক্সট, গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট 2 years পারচেজ। আচ্ছা গুডউইলের ভ্যালু বলো। 3 থেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, 40,000 হচ্ছে এ। ওই তো 40,000 মাইনাস 10,000 প্লাস 30,000 পুরোটা বাই হচ্ছে কত 3 আর মাঝখানে ইন্টু হচ্ছে 2। আচ্ছা এম এন অ্যান্ড ও আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 5:3:2। বলছে এন রিটার্নস অ্যান্ড হার শেয়ার অফ গুডউইল ইজ এগ্রিড 21,000, the amount to be debited to M's capital account. ওকে, কিছুই না, যে রিটায়ার করছে এন, এন এর শেয়ার কত 21,000, আর এদিক দিয়ে হচ্ছে কত 5:3:2 ছিল, তাহলে এম কত হচ্ছে, আমার এম এরটা জানতে চাইছে, এম 5 ছিল আর হচ্ছে ও ছিল কত 2। এবার দেখো আমার তো নিউ প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া নেই, তাহলে বলেছিলাম কি নিউ রেশিও যদি না দেওয়া থাকে, নিউ রেশিও যদি না দেওয়া থাকে বা ফিউচারে যদি এক্সিস্টিং পার্টনার বা ওল্ড পার্টনার তাদের শেয়ার চেঞ্জ না করে, স্যাক্রিফাইস রেশিও আর গেইনিং রেশিও ওল্ড রেশিও সমানিত হয়, তাহলে এখান থেকে আমার কি 3 চলে গেল, তাহলে থাকছে কত 5:3 হবে কি নিউ রেশিও, তাহলে গেইনিং রেশিও হবে কি 5:3, তাহলে হচ্ছে ইন্টু 5/7 করলে কত হচ্ছে 15,000। এখানে তো ভ্যালু অফ গুডউইল বলেনি, ওর শেয়ার অফ গুডউইল বলেছে, দেখো কোন অপশন ডি। The amount of general reserve of a partnership firm is rupees 1 lakh. The profit sharing ratio among the partners দিয়ে দিয়েছে, ওকে, the share of reserve, এই যে দেখো বলেছে জেড আর ওয়াই একসাথে, তো এখানে দেখো না জেড আর ওয়াই কে একসাথে করে দাও না, কি হচ্ছে এই দুটো যোগ করে 3, তো ইকুয়াল টু এক্স কোথায় আছে, এগুলো ভাগ ঠাক করে দেখার দরকার হয় না। 8 নম্বর দেখো, দ্য প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে রেশিও দিচ্ছে 2:1, দ্যাট অফ বি অ্যান্ড সি, বি আর সি এর মধ্যে দিচ্ছে 3:2, দেন দ্য প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন এ বি অ্যান্ড সি। আচ্ছা এ বি 2:1 আর বি সি কি তাড়াতাড়ি 3:2, ঠিক আছে। আচ্ছা দ আকার বা এরকম ভাবে মোট কথা মনে রাখবে, এটাকে সেম করতে হবে, মানে প্রথম রেশিও শেষ আর সেকেন্ড রেশিও শুরুটাকে সেম করতে হবে। তাহলে এটা তো 3 আছে, এটা কত আছে, তাহলে আমি 3 গুণ করলে কি দুজনের সঙ্গেই 3 গুণ করতে হবে, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়েছে কত 6:3, তাহলে রেশিও দাঁড়াবে কি 6:3:2, ঠিক আছে। কত নম্বর অপশন দীপ, আচ্ছা বলি নেক্সট, the ratio in which the old partners agree to surrender their share in profit in favor of new partner is called, oh baba কি ঘুরিয়ে বলেছে, the ratio in which the old partners agree to surrender their share, the ratio ভুলে যাচ্ছি, ওল্ড পার্টনাররা যেভাবে তাদের অংশ ছেড়ে দিতে চায় ইন ফেভার অফ নিউ পার্টনার, নতুন পার্টনারের উদ্দেশ্যে, তাকে কি রেশিও বলে, স্যাক্রিফাইস রেশিও। অপশন বি ঘুরিয়ে বলেছে, A and B agree to change their profit sharing ratio 2:1 to 3:2, who gained, okay, তো গেইনিং রেশিও মানে কি, এটা ফর্মুলা বলো, গেইনিং রেশিও কি both A and B. নিউ মাইনাস ওল্ড, তাহলে নিউ এই দুজনেই গেইন করবে কি করে,
মাইনাস হোল্ড করলে কি গেইনিং। তাহলে এখানে রেশিও কার কি ছিল, এ আর বি, তাহলে হচ্ছে কি কই গেল, নিউ কত হচ্ছে 3/5 আর 2/5, আর আগে ছিল কত 2/3 1/3। চলো দেখো কারটা পজিটিভ আসছে, 15 তো লসাগু, তাহলে 9 মাইনাস 10, আর এখানে কত হচ্ছে 15 লসাগু 6 মাইনাস 5, 1/15, এটা পজিটিভ, তার মানে কি এটা গেইন। আমরা ওল্ড মাইনাস নিউ করেও করতে পারতাম, আমরা করি না ইয়েতে অ্যাডমিশন অফ নিউ পার্টনার করিনি, ওল্ড মাইনাস নিউ করলে কি স্যাক্রিফাইস বেরায়, কিন্তু মাইনাস স্যাক্রিফাইস মানে কি গেইন। তুমি এভাবে করে দিতে পারতো, ওল্ড মাইনাস ধরো নিউ করে ফেলেছো, তাহলে ওল্ড মাইনাস নিউ করে যদি পজিটিভ থাকে স্যাক্রিফাইস, বাট নেগেটিভ হয়ে গেলে কি গেইন। তাহলে আমি যেহেতু এখন নিউ মাইনাস হোল্ড করেছি, তার মানে কি পজিটিভটা হচ্ছে গেইন, আর এই যে নেগেটিভ এর সেটটা এটা হচ্ছে কি স্যাক্রিফাইস। আর ওল্ড মাইনাস নিউ করে দিলে কি হতো উল্টো, নেগেটিভটা হচ্ছে সে গেইন হতো। বলছি আপনার পরীক্ষার সময় যেগুলো ক্যালকুলেশন করতে এমসিকিউ হচ্ছে সেগুলোর জন্য কি রাফ পেজ নেব? দেখো তুমি মুখে মুখে করার থেকে একটা পেজে ইয়ে করা বেটার, ঠিক আছে। উপর লিখে দেবে এমসিকিউ ক্যালকুলেশন বলে পেজটা ইয়ে করে দেবে, কারণ যে কোনো অ্যান্সার পেজে লেখা উচিত কি করছো। আবার অনেকে কি করে, অনেক ভদ্রলোক রাফ টাপ করে পরে কেটে দেয়, এরকম কোনো কাজ করার দরকার নেই, উপর লিখে দেবে, ঠিক আছে, এমসিকিউ ক্যালকুলেশনস। আচ্ছা আমি তো এমনি যদি বসিয়ে দিই, আচ্ছা কে গেইন করছে দীপ, এখানে বি হলো তাই তো, স্যার হুম যদি এমনি বসি তাহলে তো কোনো অসুবিধা নেই। এমনি আমি মানে কোশ্চেন, হ্যাঁ তুমি যদি মুখে মুখে কারেক্ট করতে পারো কোনো অসুবিধা নেই, মুখে মুখে দু একটার জন্য তুমি ব্যাপার হচ্ছে কি, তাহলে পেন্সিল দিয়ে কোর্স একটা জায়গায় করে তারপর মুছে দিলে, কিন্তু কোশ্চেনের উপরে করবে না, অ্যাকচুয়ালি কোশ্চেনের উপরে করা কিন্তু অ্যালাউড নয় লিগালি। আমরা অনেক লিখি ঠিকই আমরা বলতেই পারি আমার কোশ্চেনে আমি করছি তো কেউ যে কাউকে দিচ্ছে না, বাট লিগালি কোশ্চেনের উপর লেখাটা অ্যালাউড নয়। তো বেটার আর পরীক্ষা হলে বসে টিচারদের সঙ্গে ক্যাচাল না করাই ভালো। কিছু কিছু ভদ্রলোক ভাবে টিচারদের সঙ্গে ক্যাচাল করে অনেক কিছু জাহির করছি, এরকম কিছুই হয় না, তো তোমারও টাইম নষ্ট, তোমারও মেন্টালিটি নষ্ট। টিচারদের সঙ্গে কোনো রকম ক্যাচাল না করাই ভালো, কারণ ওরা রুলস অনুযায়ী কথা বলে, ঠিক আছে। কিছু ব্যতিক্রমী লোক থাকে সেটা আলাদা ব্যাপার, বাট জেনারেলি ওরা রুলস অনুযায়ী কথা বলে যে কোশ্চেনের উপর লেখা উচিত না, ঠিক আছে। আর জেনারেলি অনেক কি করে কোশ্চেনের উপর উত্তর লিখে পিছনে সার্ভিস মানে সার্ভ করে দেয়, যার জন্য এগুলো তো বারণ করে না। তো চেষ্টা করবে কোশ্চেনে না লেখা। আর যারা কালী কৃষ্ণদের পড়ো, সিম্পলি বলছি চেষ্টা করবে কাউকে উত্তর না জিজ্ঞাসা করার, তোমাকে উত্তরটা ভুলই দেবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, বিষয় ওরাও বোঝে বিষয়টা, যাকে তাকে বিশ্বাস করা যাবে না। আর আমি তোমাদের একটা জিনিস বলছি, কাউকে যদি অ্যান্সার না দিতে ইচ্ছে করে দেবে না, বাট কাউকে রং অ্যান্সার দেবে। এটা দেখো আমি পার্সোনালি বিলিভ করি, কাউকে পরীক্ষা হলে রং অ্যান্সার দেওয়া উচিত না। তোমার যদি মনে হয় এই ব্যক্তিটাকে আমার নিতান্তই পছন্দ হচ্ছে না, ওকে আমি কম্পিটিশনে আমার উপরে যেতে দেবো না, তো তুমি বেটার পড়াশোনা করে বেশি অ্যান্সার করে নাম্বার বেশি পাবো, বাট ওকে একটা ভুল অ্যান্সার দিয়ে নাম্বার বেশি পাবো। কখনো কাউকে রং অ্যান্সার বলবে না, বললে কারেক্টলি বলবে না, বলবে না, ঠিক আছে। পরীক্ষা হলে বন্ধুদেরকে একটু ওদের হেল্প করা উচিত, এই মেন্টালিটি থাকা উচিত। যদি কেউ প্রবলেমে পড়ে হালকা, যদি তোমার সাহারায় যদি 2 নম্বর সে বেশি পেয়ে যায়, পাক না, ওর লাইফে তোমার 2 নম্বরের কন্ট্রিবিউশন থাকলো, কাউকে রং অ্যান্সার কখনো বলবে না। এটা ঘোরতর অপরাধ, একটা সামাজিক অপরাধ না, অবভিয়াসলি কাউকে এটা করা উচিত না, ওর লাইফ ওটা দাগ হয়ে যাবে তুমি কাউকে একটা ভুল অ্যান্সার দিয়ে দিলে। মানে কখনো এমসিকিউ মানে কোনো অ্যান্সারই কাউকে ভুল দেওয়া উচিত না। তুমি যদি কোনো অ্যান্সার জানো সেটা সঠিকই বলা উচিত, বলবে না আলাদা, আমার ব্যক্তিগত রাগ থাকতেই পারে, বাট রং অ্যান্সার কাউকে দেবে না। আচ্ছা চলো পরেরটা দেখি। As per section 37 of Partnership Act, interest is payable on the amount to deceased partner কত পার্সেন্ট? এটা তো অনেকবার হয়েছে, 6%. The minimum number of members in a public limited company 7, private 2। আচ্ছা ইয়ে প্রাইভেটের ম্যাক্সিমাম 200 আর পাবলিকের ম্যাক্সিমাম আনলিমিটেড বা লিমিটেড বাই শেয়ারস। আনলিমিটেড আর কি লিমিটেড বাই শেয়ারস, আনলিমিটেড তো কখনো হয় না, লিমিটেড বাই শেয়ারস। আচ্ছা বলছে ইফ 5000 equity shares of rupees 100 each issued
অ্যাট এ প্রিমিয়াম অফ 5%, আবার সেই একই জিনিস দিয়ে টোটাল কত মানি কালেক্ট হবে? 5000 ইন্টু 105 করে কত হচ্ছে? 5,25,000। অপশন ডি। এত সময় 14 নম্বরে পৌঁছেছি, আমরা তো বিশাল স্লো করছি। আচ্ছা, ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস ক্যানট বি, ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস। আচ্ছা, ফরফিটেড শেয়ার ডিসকাউন্ট যখন তুমি ইস্যু করছো, ডিসকাউন্টটা কখনোই আগের লোকের কাছ থেকে যে টাকাটা কালেক্ট করেছিলাম তার থেকে বেশি হতে পারে না। দ্যাটস মিন যে টাকাটা আমি ফরফিট করেছি তার থেকে বেশি হতে পারে না। তাহলে লেস দ্যান দ্য ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস, মোর দ্যান দ্য ব্যালেন্স, বি 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 বি, কখনোই এর থেকে বড় হতে পারে না। আচ্ছা, নেক্সট। If a share of a face value of 10 on which 7 has called up, 7 টাকা called up আছে, and 5 is paid up, 5 টাকা paid up আছে, is forfeited, then share capital account will be debited. Called up value 7 টাকা. After final call, a company credited rupees 7,000 to forfeited shares account for forfeiting 500 shares. Okay, 7,000 টাকা 500 শেয়ারকে বাতিল করার জন্য। তাহলে এক একটা শেয়ার আমার নেওয়া থাকছে কত? 14 টাকা। 20 টাকার মধ্যে আমার 14 টাকা নেওয়া হয়ে গেছে, তাহলে কলসিন এরিয়ার কত হচ্ছে? অ্যাকচুয়ালি 6 টাকা। These shares were reissued for rupees 5,000. The amount transferred to capital is there. এটা কি কোশ্চেন করছে? 7,000 টাকা নেওয়া ছিল আর ওটাকে 5,000 টাকায় রিইস্যু করেছি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, আমার নেওয়া আছে কত? 7,000, আমি লস খেলাম কত? 500 ইন্টু 20 করলে কত হয়? আচ্ছা, প্রথম থেকে বলি। আমার এই ব্যক্তিগত 500 শেয়ার নেওয়া আছে কত? অলরেডি কি এটা কালেক্টেড আছে, 7,000 টাকা কালেক্ট আছে। এক একটা শেয়ারের দাম কত? 20 টাকা। তাহলে আমি টোটাল হবে কত? 500 ইন্টু 20, এটা কি আমার 10,000 টাকা। এটা হওয়া উচিত শেয়ারের ফেস ভ্যালু, হওয়া উচিত, এটাই ফেস ভ্যালু। বাট আমি এটা রিইস্যু করেছি কততে? 5,000। তাহলে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট দিলাম কত? এখান থেকে মাইনাস করো 5,000। তাহলে 7,000 টাকা নেওয়া ছিল, 5,000 টাকা লস খেলাম বা ডিসকাউন্ট দিলাম। তাহলে আমার অ্যাকচুয়ালি ক্যাপিটাল রিজার্ভ কত? বুঝে গেছে? আমার ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে কোন টাকাটা ট্রান্সফার করা হয়? আগের ব্যক্তির কাছ থেকে যেটা কালেকশন করা ছিল। তাহলে ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে 7,000 রয়েছে। তাহলে আমাকে ওই 300 অনুযায়ী বের করতে হতো। হ্যাঁ, 300 অনুযায়ী বের করতে হতো। এখানে তো আমার 300 বলেনি। ওটা ব্যালেন্স শিটে হয়ে যাবে, ওটা ব্যালেন্স শিটে হয়ে যাবে। না এক্সেস না, মানে অ্যাকচুয়ালি ধর এখানে যেমন 500 টাকা ফরফিট হয়েছে, ধর এখানে যদি 300 রিইস্যু করতো, এখানে আমাকে তার মানে কি এক একটা শেয়ার হয়েছে বললাম কি কালেকশন করা আছে কত? 14 টাকা। তাহলে 200 ইন্টু 14 টাকা রয়ে যেত ব্যালেন্স শিটে। হ্যাঁ, ওটার উপরেই ক্যাপিটাল রিজার্ভ ক্যালকুলেশন করতে হতো। তাহলে সেক্ষেত্রে আমি করতাম কত? 300 ইন্টু 14 কালেকশন। আবার তোমাকে মেসেজ করবে, তাহলে তোমরা অনেকে ওর নামে অনেক কথা বলো। চলো, ওকে জিপে তে 20 টাকা পাঠাতে বলো তো, স্পেশালি এটা ইয়ে করার জন্য, বাড়িতে বসে দেখার জন্য। বলে দাও, বলো লাইভে তো দেখে দিয়েছি, বলো লাইভ রিপ্লাই। হ্যাঁ, দেখছো তো, বলো শঙ্কর কাকুকে 20 টাকা পাঠিয়ে দিতে। কাকে? চলো নেক্সট। ওকে ব্লক করে দাও তো। চলো দেখো 17, ফর পারচেজ অফ নিট অ্যাসেটস ₹30 lakh, the purchase consideration is satisfied by the issue of equity shares of ₹25 lakh and bank over of ₹4 lakh. আচ্ছা, দ্য ডিফারেন্স। ওকে, তুমি 30 লাখ টাকার সম্পত্তি কিনে পেমেন্ট করছো কি 25 লাখ টাকার ইকুইটি শেয়ার আর 4 লাখ টাকার ব্যাংক ড্রাফট। তারপরে মোট পেমেন্ট করলে কত? 30 লাখ টাকার সম্পত্তি কিনে 29 লাখ টাকা পেমেন্ট করছি। লাভ হচ্ছে না লস হচ্ছে? ওই 30 লাখ টাকার সম্পত্তি কিনে 29 লাখ টাকা পেমেন্ট করছি, লাভ হচ্ছে। লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ। সি।
আচ্ছা, forfeited shares originally issued at premium can be reissued. Any of this at par at premium Any of these, যে কোনো হবে, কারণ forfeited shares কে আমি ডিসকাউন্টে ইস্যু করতে পারি, at par ইস্যু করতে পারি, at premium ইস্যু করতে পারি। Which of the following is not a financial statement? Funds process statement. আচ্ছা, which of the following is not a financial statement? Balance sheet, profit and loss account, profit and loss appropriation account, ফান্ড ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, আগে ফান্ড ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হতো, এখন ফান্ড ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয় না, ফান্ড ফ্লোটাই বেটার। ওকে, চলো ফান্ড ফ্লো তোমরা বিকম থার্ড 6 সেমিস্টারে গিয়ে শিখবে, এই ক্যাশ ফ্লো আবার ওখানে গিয়ে শিখবে, ঠিক আছে? কাঁদিয়ে দেবে ক্যাশ ফ্লো। দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ কোম্পানি 6 লাখ টাকা। এটা কি ধরনের কোশ্চেন? তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। বলছে কারেন্ট লাইবিলিটি 8 লাখ টাকা, টোটাল অ্যাসেট 60 লাখ টাকা, দেন দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট। আর এই তো এখান থেকে দেখো না, কারেন্ট অ্যাসেট আমার দেওয়া আছে কত, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে কত 6 লাখ, তাহলে এখানে 6 লাখ, আর কারেন্ট লাইবিলিটি দেওয়া, কারেন্ট লাইবিলিটি কত 8 লাখ, তাহলে কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু কত হচ্ছে? ওই যোগ হবে এদিক থেকে 14 লাখ। তাহলে কারেন্ট লাইবিলিটি হচ্ছে 14 লাখ, আমার এখানে কি বলেছে, সরি কারেন্ট লাইবিলিটি বলছি, কারেন্ট অ্যাসেট 14 লাখ, আর টোটাল অ্যাসেট যদি 60 লাখ হয়, তাহলে 60 লাখ থেকে 14 লাখ বাদ দিলে থাকছে কত? 46 লাখ। অপশন সি। এই 20 টাকা দেওয়ার কথা শুনে পালিয়ে গেছে, ওকে জেলে পাঠানো হবে। Trial free. চলো এবার দেখো, অ্যাভারেজ স্টক আছে 75,000, স্টক টার্নওভার রেশিও দেওয়া আছে 12। বলছে ইফ গ্রস প্রফিট রেশিও ইজ 20% দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি। খুব বাজে কাজ এগুলো। যেমন দেখো, আগে কস্ট অফ গুডস সোল্ড বের করি, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা কি হবে? অ্যাভারেজ স্টক ইনটু টার্নওভার রেশিও। তার কারণ কি, আমার স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি? স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, তাই তো? তাহলে অ্যাভারেজ স্টকের সঙ্গে যদি আমি করি কি, টার্নওভার রেশিও গুণ করি, তাহলে হয়ে যাবে কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে কত আছে? 75,000 ইন্টু 12 করো তো। 9 লাখ। গ্রস প্রফিট রেশিও দিয়েছে কত? 20%। তাহলে যদি জিপির রেট হয় 20%, তাহলে সিও জিএস এর রেট কত হবে? 80% না? এটা ইকুয়াল টু কত? 80% না? তাহলে 9 লাখ ইন্টু 20/80 করে নিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে সেলস বের করার কোনো দরকার নেই। কত হচ্ছে? 2,25,000। কোনটা আছে অপশন? বি। ওরা 25,000 আছে। 2,25,000 আছে না? আচ্ছা, ক্যাশ সেলস 40% অফ ক্রেডিট সেলস। ক্যাশ সেলস কি বলেছে? ক্যাশ সেলস হচ্ছে 40% অফ ক্রেডিট সেলস। তাহলে সিএস মানে আমি এখানে ক্যাশ সেলস কে রেফার করছি। ক্যাশ সেলস 40% অফ ক্রেডিট সেলস। 1,60,000। ওকে, আর টোটাল দিয়েছে কত? তাহলে এটা মানে কত হবে? 100%। তাহলে টোটাল সেলস 140%। তাহলে হচ্ছে 5,60,000 সমান কত? 140%। 140 দিয়ে ভাগ হবে। কোশ্চেন কি বের করতে বলেছে? ক্যাশ সেলস। তাহলে হচ্ছে 40 উপরে কত হচ্ছে দেখো? তো 1,60,000। শিওর তো? শিওর তো? কি এলো? এটা ছেলে। 1,60,000। ওকে, নেক্সট 23 নম্বর কি বলছে?
সেলস দিয়ে দিচ্ছে 20 লাখ আর অপারেটিং প্রফিট রেশিও দিচ্ছে 25%। না অপারেটিং কস্ট জানতে চাইছে, তাহলে অপারেটিং প্রফিট যদি 25% হয় কস্ট কত হবে 75%, তো 20 লাখে 75% করে দাও না। 25% বাদ দিলেও তো হয় স্যার একইতে। আমি অত ঝামেলায় কেন যেতে যাবো, তুমি 25% ক্যালকুলেশন করে আবার বাদ দেবে, তো 25% যদি অপারেটিং প্রফিট হয় 75% কস্ট, তো ডিরেক্টলি 75% করে দাও। কত হচ্ছে 15 লাখ, অপশন সি। আচ্ছা অ্যান এক্সাম্পল অফ ক্যাশ ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, কোনটা ফিনান্সিং অ্যাক্টিভিটিস থেকে টাকা এসছে, Purchase of ওই অপশন বি। sale of machinery. কেন সেল অফ ফিনান্সিং অ্যাক্টিভিটিস, ইস্যু অফ ডিবেঞ্চার। চলো অপশন বি, সবগুলোকে জেলে নিয়ে যাওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা আজকে এমসিকিউ এই পর্যন্ত। এবার যে পুরোনো পেজগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল অনেকগুলো জমে গেছে, কয়েকটা ক্লিয়ার করা হোক। ওকে আমিও এখান থেকে এবার ফিনিশ করি। আর ইয়ে করেছে কি? cost tax-এর 3টে page homework কস্ট ট্যাক্সের 3টে। আচ্ছা কটা কটা দেখতে বাকি বলো না, দুটো অ্যাকাউন্টেন্সি কেন? পারেনি মানে তুমি তো আমাদেরকে খাওয়ানি, নিজে মজা করে খেয়েছো। ওকে চলো বিয়ে বাড়ি ছিল, চলো যাই হোক।